হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে প্লেনের লেকচার 4। আমরা আজকে প্লেনটাকে শেষ করব, এরপর আমরা এমসিকিউ সলভ করব, তারপরে আমরা স্ট্রেট লাইন একটু পড়ে শেষ করে ফেলবো। তো আজকে প্লেনের যেহেতু লাস্ট লেকচার, আমি প্লেনের কিছু কিছু ইন্টারেস্টিং ব্যাপার শিখাবো, তারপরে হচ্ছে আমরা লাস্ট টপিকসটায় চলে যেতে চাই। এক নম্বর আমি যেটা শিখাবো, যে আমরা ছোটকালে পড়তাম বা এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হতো যে একটা বিন্দু দিয়ে কতগুলো স্ট্রেট লাইন আঁকা যায়, তাই না? এরকম জিনিস শিখাইতো। সাপোজ এখানে একটা বিন্দু আছে, তো এই একটা বিন্দু দিয়ে আমরা কয়টা স্ট্রেট লাইন আঁকতে পারি, এরকম কোশ্চেন আমাদেরকে করা হইতো। তো আমরা চাইলেই এটার আনসার হচ্ছে একটা বিন্দু দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন আমরা আঁকতে পারি, তাই না? তাহলে আমরা দেখতে চাই ইনফাইনাইট কিভাবে হলো। এই যে এখানে অসংখ্য, আমি চাইলেই এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, আবার এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, তাই না? তাহলে জাস্ট আমরা ছোটকালে যেটা পড়ছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট দিয়ে এরকম ওয়ান পয়েন্ট দিয়ে আমরা চাইলে ইনফিনিট নাম্বার অফ স্ট্রেট লাইন আঁকতে পারি। ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন, এসটি দ্বারা আমি স্ট্রেট বুঝেছি, লাইন ড্র করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে তাহলে একটা বিন্দু দিয়ে কয়টা প্লেন আঁকা যায়, এরকম। এই প্রশ্নটার জন্যই আমরা হচ্ছে এই প্রশ্নটা করছি। তার সাপোজ এখানে একটা বিন্দু নিচ্ছি আমরা। আচ্ছা, বিন্দু নিলাম, এরপর আমরা কয়টা প্লেন আঁকতে পারি, দেখি কয়টা প্লেন আঁকতে পারি। সাপোজ কেউ একটা এরকম প্লেন নিল, ও, এই যে একটা তার জন্য একটা প্লেন হলো। আচ্ছা, কেউ যদি চায় যে সে একটা এরকম প্লেন নেবে, এই যে একটা বিন্দু দিয়ে, ওই বিন্দু দিয়ে যাচ্ছে, দেখেন এটাও কিন্তু একটা প্লেন হলো। কেউ যদি চায় যে না, সে অন্যরকম একটা প্লেন নেবে, যেমন ওকে, তাহলে এই যে একটা বিন্দু দিয়ে আমরাও এরকম অসংখ্য প্লেন পাইতে পারি। তার মানে একটা একটা পয়েন্ট দ্বারা আমরা ইনফাইনাইট নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন পেতে পারি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এটা গেছে একটা বিন্দু দিয়ে। এবার আমরা যেতে চাই আসলে দুইটা বিন্দু দিয়ে। হ্যাঁ, দুইটা বিন্দু দিয়ে আমরা জানি কিন্তু যে দুইটা বিন্দু দিয়ে একটা রেখা আঁকা যায়। তো আমি সেটা একটু লিখি। ধরেন এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। তো দুইটা বিন্দু দিয়ে এরকম কয়টা রেখা আঁকা যায়? এই যে একটাই আঁকা যায়, দেখছেন? আর কি আঁকতে পারবেন? দুইটা বিন্দু দিয়ে যায় এরকম একটাই রেখা পাওয়া যায়। দুইটা বিন্দু দিয়ে একটি রেখাই আঁকা যাবে, কিন্তু প্লেন কয়টা পাওয়া যাবে? কয়টা পাওয়া যাবে? তাহলে এখানে একটু লিখে রাখি যে দুইটা বিন্দু, 2 পয়েন্ট মিলে আমরা একটা একটা রেখা পাই। ওয়ান লাইন দিলাম। হ্যাঁ, ওকে, একটা রেখা পাই। তো এরকম দুইটা পয়েন্ট থেকে আমি কয়টা প্লেন পেতে পারি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা বোঝানোর জন্য যে আসলে সাপোজ পয়েন্ট দুটাকে আমি এরকম ভাবে নিলাম, এরকম ভাবে নিলাম। আপনারা যারা বাইন্ডিং খাতা পরে ব্যবহার করেন, বাইন্ডিং খাতা, ধরেন ওই যে এই যে দুইটা পয়েন্টে বাইন্ড করা আছে খাতাগুলো, এখন এক একটা খাতা হচ্ছে এক একটা প্লেন, মানে একটা পৃষ্ঠা। তাহলে দেখেন তো কতগুলো পৃষ্ঠা আছে, অসংখ্য। তার মানে আমরা এই যে এরকম খাতা থাকে, তাই না? এরকম একটা খাতা থাকে, তারপরে এর নিচে এরকম খাতা থাকে। আঁকাটা সুন্দর হচ্ছে না, এরকম খাতা থাকে। তাহলে
অসংখ্য কিন্তু পৃষ্ঠা আছে আমাকে, অসংখ্য না, তার মানে দুইটা বিন্দু দিয়ে এরকম অসংখ্য প্লেন পাওয়া যায়। এক একটা পৃষ্ঠাকে একটা একটা প্লেন ধরে না, তাহলে দেখেন কতগুলো, একটা উল্টা খাতা উল্টাতে থাকে, তার মানে দুইটা পয়েন্ট থাকলে অসংখ্য প্লেন পেতে পারি। তাহলে 2 পয়েন্ট থেকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ প্লেন পেতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ প্লেন। নাকি বোঝা যায়নি? এটা বাস্তবিক উদাহরণ হচ্ছে, বারবার বলছি যে আপনার খাতা আছে না, এই যে আমার খাতার আওয়াজ দেখেন, এই খাতাগুলো আপনি দুইটা পয়েন্ট ধরেন, ধরেন দুইটা পয়েন্টে বাধাই করা আছে, তারপর দেখেন কতগুলো খাতা আপনি ওখান থেকে করতে পারতেছেন, অসংখ্য। দেখে একটা খাতা এক একটা প্লেন, দুইটা পয়েন্ট দিয়ে অসংখ্য প্লেন আমরা পাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা গেল একটা, দুইটা, তিনটার ক্ষেত্রে আসি। আমরা ছোটকালে পড়ছিলাম যে তিনটি বিন্দু দিয়ে একটি রেখা আঁকা যায় যদি বিন্দুর ত্বয় সমরেখ হয়, মানে একই রেখা হয়, এই যে এরকম এরকম একই রেখায় হলে। আর সমরেখ না হলে কিন্তু আবার আঁকা যাবে না, রেখা আঁকা যাবে না, হ্যাঁ, সরল রেখা আঁকা যাবে না। তাহলে ব্যাপারটা কি, এরকম একটা আমরা রেখা পাবো। তাহলে তিনটা পয়েন্ট যদি একই সমরেখ হয় তখন আমরা একটা রেখা আঁকতে পারবো। তার মানে এটা পড়েছিলাম। এখন তিনটা বিন্দু দিয়ে আমার কতগুলো প্লেন আঁকা যায়, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো তিনটি বিন্দু দিয়ে, ব্যাপারটা দেখেন, তিনটি বিন্দু দিয়ে যদি এরকম সমরেখায় থাকে বিন্দু তিনটা, মানে একই রেখায় থাকে, একই রেখা বরাবর থাকে বিন্দু তিনটি, তাহলে অসংখ্য প্লেন আঁকা যায়। কিন্তু যদি সমরেখ না থাকে, সাপোজ এরকম আছে, এরকম আছে, তখন শুধুমাত্র একটাই প্লেন আঁকা যাবে। কথাটা কি বোঝা পারছি? যেমন এই একটাই প্লেনই আঁকতে পারবেন, এছাড়া আর কোনো প্লেন আঁকতে পারবেন না। তাহলে তিনটা বিন্দুর ক্ষেত্রে কি বলছি, যদি সমরেখ হয়, তিনটা বিন্দুর ক্ষেত্রে কি বলছি, এই যে যদি সমরেখ হয়, এরকম হয়, এরকম কেস, নিচের কেস, তখন আমরা ইনফাইনাইট নাম্বার অফ প্লেন পেতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ প্লেন, নাম্বার অফ প্লেন সমরেখতে আছে, তাই এই কাগজের খাতার কথাই আবার চিন্তা করেন, ঠিক আছে? কিন্তু যদি তিনটা বিন্দু একই রেখায় না থাকে, যেমন এরকম আছে মনে করেন, একই রেখায় না, তখন আসলে তাদের দ্বারা কেবলমাত্র একটাই প্লেন পেতে পারি, এই যে এটাই পেতে পারি। নাকি বোঝা যায়নি? তাহলে সমরেখ না হলে একটা প্লেন, বুঝতে পেরেছি? এই কোশ্চেন গুলো সাধারণত এমনিতে স্যাররা জিজ্ঞেস করতে পারে। কি জিজ্ঞেস করতে পারে বা কিভাবে জিজ্ঞেস করতে পারে? আপনাকে বলে দিতে পারে তিনটা বিন্দু দেওয়া আছে, কয়টা প্লেন আমরা আঁকতে পারি। তো এটার আনসার সুন্দর করে দিতে হবে যে তিনটা বিন্দু যদি স্যার সমরেখাতে থাকে, তখন আমরা ইনফিনিট নাম্বার অফ প্লেন পাইতে পারি। যেমন উদাহরণটা কি, বাস্তব জীবনে যে খাতার কথা বলবো, বাইন্ডিং খাতা। কিন্তু যদি সমরেখ না হয়, বিন্দু তিনটা যদি সমরেখ না হয়, তাহলে আমরা কি পেতে পারি, একটা প্লেনই পেতে পারি। সেটার উদাহরণ এই যেটা, ঠিক আছে? তাহলে এইগুলা একটু দেখতে হবে, যেহেতু ভাইভার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, এই কারণে তো এরকম থাকতে পারে। আজকে আমরা আমাদের লাস্ট লেকচার, লাস্ট টপিকসে চলে যেতে চাই, তারপর আমরা এমসিকিউ করব। তো লাস্ট টপিকসটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা ফিল করার ব্যাপার, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন। তো এটার আমি একটু লিখে ফেলি যে এটার শিরোনামটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, অর্থাৎ দুইটা প্লেনের মধ্যবর্তী আমরা কোণ নির্ণয় করব। তো কোণ নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। তো এটা একটু দেখতে চাই, সেটা কি, এখন একটা প্লেন আঁকতে চাই, আমরা একটা প্লেন আঁকতে চাই। এই যে একটা প্লেন, এই যে একটা প্লেন আঁকলাম, তাদের যে নর্মাল, মানে এই প্লেনের সাথে 90 ডিগ্রি আছে এরকম একটা নর্মাল আমরা টানলাম, এই যে এটা সেই নর্মাল, মনে করেন এটা হচ্ছে প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে, ওকে, ঠিক আছে? আচ্ছা, চাইলে এখানেও আঁকা যায়, তো ওখানে আঁকছি এই কারণে যেহেতু আমরা আরেকটা প্লেন আঁকবো এটার উপরে, এই কারণে। এবার দেখেন, ওকে ওকে, এবার দেখেন কালোটার নরমাল কিন্তু এটা, তো কালোটার নরমালকে আমি এ নর নাম দিই, মানে হচ্ছে কালো প্লেনের সাথে লম্ব আছে
বা নর্মাল বলি ইংলিশে বা বাংলায় অভিলম্ব, সেটা হচ্ছে A1। তো আমি এই কালোটাকে মনে করেন, কালোটাকে হচ্ছে এরকম লালের জায়গায় নিয়ে আসি। যে অ্যাঙ্গেল যেমন তৈরি হয় না, আপনাদের সবার মনে আছে না, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পাইতে গেলে কি ঘটনা ঘটে, মানে কোণ পাইতে গেলে এই কালোটার সাথে যদি এই লালটাকে আমি রাইখা দিই তখন তো জিরো। এই যে এখানে যদি নিয়ে আসি তাহলে অ্যাঙ্গেল তৈরি হয়, তাই না? এই যে আসলে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক তেমনি আমি কি করলাম, মনে করেন কালোটা থেকে উঠাইয়া লালটাকে এই যে এখানে এত অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম, তাহলে লালটার যে লম্ব পাবো সেটাও না থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। কারণ প্রথমটার ক্ষেত্রে দেখেন, কালোটার ক্ষেত্রে অবিলম্ব হচ্ছে বা নর্মাল হচ্ছে N1, আর লালটাকে কালোটা থেকে থিটা কোণে ঘুরাইছি, তার মানে লালটার যে লম্বটা বা অবিলম্ব যেটা, সেটাও থিটা কোণে ঘুরে যাবে। তাহলে এইটার অবিলম্বটা হবে এরকম। দেখেন তো বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে এই যে দেখেন থিটা, এখানে যে থিটাটাও পাবো। তাহলে আসলে এটা হচ্ছে এটা কার, এটা হচ্ছে লালটার ক্ষেত্রে লালের সাথে লম্ব আকারে আছে, লাল প্লেনের সাথে লম্ব আকারে আছে, এই যে এখানে দেখেন 90 ডিগ্রি। আর কালোটা হচ্ছে এই যে কালোটা হচ্ছে এই যে এই কালোটা হচ্ছে কালো প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে। তাহলে দেখেন দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা যেই কথা, আমরা কি এই কথাটা লিখতে পারি? আমি একটু বাংলায় লিখে দিই। তাহলে তাহলে প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাদের নর্মালের, নর্মাল তো জানি এখন আমরা, নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান, অ্যাঙ্গেলের সমান। একদম সহজ কথা। কি ঘটনা ঘটছে আমি আবার একটু বলে দেই। আমাদের এই যে কালোটা ছিল একটা প্লেন, তার নর্মাল ছিল A1। এখন আমি কালোটা থেকে লালটাকে থিটা কোণে সরাই ফেলছি, তাহলে তাদের নর্মালও থিটা কোণে সরে যাবে। তাহলে আমি এই যে থিটা বের করা যেই কথা, আমি বলতে পারি এই দুইটা নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা একই কথা। আর ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে আমরা এখন দুইটা নর্মালের, দেখেন আমরা কিন্তু এই নর্মাল কারা ছিল মনে আছে? একটা কালোটার ক্ষেত্রে মনে করে নিলাম যে কালো প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা, কি যে ax by cz প্লাস d ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কালো প্লেনের ক্ষেত্রে, যেখানে হয় আর abc কি, abc আর দা ডিআরএস, মনে আছে কালকে পড়াইছিলাম ডিরেকশন রেশিও। কার ডিরেকশন রেশিও? অফ দ্য নর্মালের ডিআরএস টু দ্য প্লেন, যারা প্লেনের সাথে নর্মালে আছে তাদের ডিআরএস। আচ্ছা, এরপর লালটা মনে করে নিলাম যে লালটার যে প্লেন, সেই প্লেনটার হচ্ছে a1x b1y c1z প্লাস d1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে লাল প্লেনের ইকুয়েশন। এখানে আবার তাহলে কি বলবো, হয় আর যেখানে a1 v1 c1 এরা কি, আর দা ডিআরএস মানে ডিরেকশন রেশিও কার, অফ দ্য নর্মালের, কোন নর্মালের? যারা প্লেনের সাথে নর্মাল আছে, টু দ্য প্লেন। আচ্ছা, প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে, যদি কেউ না বুঝেন নর্মাল তাহলে এটা। তাহলে দেখেন আমাদের নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। যদি আমাদের ডিআরএস দেওয়া থাকে, এর আগের দিন বলছিলাম যে ডিআরএস দেওয়া থাকলে, দুইটা জিনিসের ডিআরএস দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ, আগের দিন বলতে একদম আমরা ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইনে পড়ছিলাম যে দুটি জিনিসের যদি আমাদের ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তখন তাদের মধ্যবর্তী অন্তর্গত কোণ আমরা বের করতে পারি কি দিয়ে? cos থিটা ইকুয়ালস টু a1, দেখি তো মনে আছে কিনা, a1, অর্থাৎ দুইটার এই যে এটা প্রথমটার ক্ষেত্রে ডিআরএস ছিল a, আর এটার ক্ষেত্রে a1, আবার b1 c1, তাহলে এটার গুণ সূত্র ছিল দেখেন a1 প্লাস b1 প্লাস c1 ডিভাইডেড বাই এরকম একটা ব্যাপার ছিল, কি a1 স্কয়ার v1 স্কয়ার c1 স্কয়ার। আবার এখানে ছিল সিমিলারলি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখি তো বুঝতে পারছি কিনা? আমরা এটা পড়াইছিলাম যে দুইটি জিনিসের যদি আমাদের ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণ
তো আমরা তো আসলে দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রে পড়ছিলাম, তাহলে এই যে দেখেন, এই যে এটা একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, তাহলে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণই তো থিটা, এই থিটা মানেই তো আসলে এই থিটা, এই যে এই থিটাটা, তাই না? তাহলে আমরা যদি বের করে ফেলতে পারি যে দুটার স্ট্রেট লাইনের ডিআরএস দেওয়া আছে, ডিআরএস কত কত, একটা হচ্ছে এই যে এখানে বলছি এবিসি, আর একটা হচ্ছে A1 B1 C1, যদি দেওয়া থাকে রেশিও দেওয়া থাকলে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা বের করা হয়, তাহলে সেটার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এখন এটা জানলেই আমার এই থিটাটা পেয়ে যাব। কেন? কারণ আমি যেই মাত্র লিখছি এখানে দেখেন যে প্লেনের মধ্যবর্তী, এই যেখানে দেখেন প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাদের নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান। এই কারণে আসলে দুটি প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বললে আমরা কি করি, দুটি ওই প্লেন দুটির নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে আমাদের আসলে প্রায় শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বিভিন্ন ফর্মুলা তৈরি করতে পারি। কি ফর্মুলা? এখানে দেখেন, নিশ্চয়ই আপনারা জানবেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে অনেক কিছু লিখতে পারি না, যদি একবার পড়াই ফেলছি আমরা ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইনে, তারপর আবার একটু লিখে দেই যে 1 নাম্বার দিয়ে আমরা কি এই ঘটনা লিখতে পারি যে দা টু প্লেন, দুইটা প্লেন পারপেন্ডিকুলার হবে, মানে একে অপরের সাথে 90 ডিগ্রিতে থাকবে, আর পারপেন্ডিকুলার, তখন আমরা জানি পারপেন্ডিকুলার টু ইচ আদার, আমি লিখে দেই ইচ আদার, তখন কি আমরা এই কথা লিখতে পারি না যে cos থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি হবে? কেন? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে আসলে জিরো এটা। এখন যদি এখানে বসাই, এই যে এখানে বসাই এখানে, তাহলে পাবো হচ্ছে জিরো, জিরোর সাথে এই নিচের পার্টটুকু গুণ হয়ে যাবে, তাহলে হবে জিরো। তাহলে যেটা থাকে সেটা থাকবে হচ্ছে A1 B1 C1 ইকুয়ালস টু জিরো। দেখে তো বুঝতে পারছে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকেও আমরা এটা পড়াইছিলাম, তারপর আবার একবার লিখে দিচ্ছি এখানে। আমরা যেহেতু এগুলো 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো আপনারা একটু বুঝতে পারেন কম, বা সবাই আমরা যারা আমিও সহ সবাই হচ্ছে আসলে আমরা এটা ফিল করতে পারি কম, এই কারণে আমরা লিখে দিচ্ছি আবার। প্লেন এরকম ছিল, আগে স্ট্রেট লাইনের উদাহরণটা দিই। দেখেন ax by বা a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু জিরো, একটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন বলতেছি, হ্যাঁ, a2x b2y প্লাস c2 ইকুয়ালস টু জিরো। এখন এই যে যে দুইটা স্ট্রেট লাইন ছিল 1 আর 2, এই দুইটা স্ট্রেট লাইন একই হবে, একই হওয়ার সত্ত্ব কি ছিল, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2। আর যদি আমরা বলতাম যে না, তারা আসলে একই না বরং সমান্তরাল হবে, তখন কি ঘটনা ঘটবে? তখন হচ্ছে এই কনস্ট্যান্ট পার্টগুলো বাদ দিয়ে কি হবে, a1 a2 b1 আর b2 সমান হবে, কিন্তু c1 c2 সমান হবে না, এরকম বলতাম। এটা হচ্ছে একই হওয়ার সত্য, আর এটা হচ্ছে প্যারালাল হওয়ার সত্য। ঠিক আছে, নাকি বুঝি নাই? আচ্ছা, এবার 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 দেখেন, এইটা একই কথা। এবার প্লেনের ক্ষেত্রে যদি আমরা যাই, যে একটা প্লেন আছে a1x b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়ালস টু জিরো, একটা প্লেন আছে। আর একটা প্লেন আছে ধরেন a2x b2y c2z প্লাস d2 ইকুয়ালস টু জিরো। এই যে দুটা প্লেন, এর একই হবে কখন? বলছে a1 a2 b1 b2 আর c1 c2 d1 d2 এরকম যদি থাকে, তখন তারা হচ্ছে সমান হবে, দুইটা প্লেন একই হবে। কিন্তু যে দুইটা প্লেন কখন সমান্তরাল হবে এটা বললে যে a1 a2 b1 b2 আর c1 c2 এরা রেশিওতে থাকবে, কনস্ট্যান্ট পার্ট সম্পর্কে বলতে হবে না। ঠিক আছে, পারবো না? তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে, দুটা প্লেন কখন সমান্তরাল হয়, কখন দুটা প্লেন একই হয়, এগুলো একটু মনে রাখতে হবে। আর তাহলে এগুলো একটু মুছে ফেলি, যেহেতু এটা একদম সুন্দর করে লিখে নিই, তাহলে এখানে সুন্দর করে লিখে দিচ্ছি। এখন এরকম লিখবেন, if a1x b1y c1z plus d1 equals to 0 and a2x b2y c2z plus d2 equals to 0 are two planes, যদি দুটো প্লেন হয়, then the two planes
আর প্যারালাল হবে, আর প্যারালাল কখন হবে বলছে, দেন এই ঘটনা ঘটবে। কোন ঘটনা ঘটবে? এই মাত্র যেটা শিখাইলাম যে A1 A2 B1 V2 আর C1 C2, এই যে তারা রেশিওতে থাকবে, এরকম আকারে থাকবে, ঠিক আছে? তো এগুলো একটু মনে রাখতে হবে। আর আইডেন্টিক্যাল হবে, আইডেন্টিক্যাল মানে একই হবে, কাল হবে, কখন হবে বলছে A1 A2 B1 B2 C1 C2 D1 D2, এরকম ঘটনা থাকলে তারা একই হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই দুটা বক্স আমাকে একটু মনে রাখতে হবে, একই হওয়ার সত্য আর হচ্ছে সমান্তরাল হওয়ার সত্য, আর এটা তো বললাম লম্ব হওয়ার সত্য। ওকে, তাহলে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, যতটুকু পড়ানো হলো, তাহলেই আমাদের জন্য ভালো কিছু আসবে। এবার